ইমাজিন একজন মুসলিম নোবেল লরিয়েট কেমিস্ট্রিতে এই বছর নোবেল পেয়েছেন। তো তার স্টোরি নিয়ে কিভাবে সে একজন রিফিউজি ক্যাম্প থেকে নোবেল লরিয়েট হয়েছেন, নোবেলের জন্য মনোনীত হয়েছেন এবং নোবেল উইনার। এই পুরো স্টোরি আজকে কথা বলবো তার জীবন বৃত্তান্ত নিয়ে, তার স্ট্রাগল নিয়ে। সাথেই থাকুন। যে তিনজন এই বছর কেমিস্ট্রিতে নোবেল বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন, as well as ওমর এম ইয়াগি। তো সুসুমু কিটাগাওয়া কায়োটো ইউনিভার্সিটি জাপান অরিজিন সায়েন্টিস্ট। তারপরে হচ্ছেন যে রিচার্ড রবসন মেলবোর্ন ইউনিভার্সিটি প্রফেসর কেমিস্ট্রি, মানে অস্ট্রেলিয়ান অরিজিন। সবচেয়ে প্রাউডের যে জায়গা যেটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তার সে হচ্ছে ওমর এম ইয়াগি। মূলত তার স্টোরিটা নিয়ে আজ কথা হবে, কিভাবে সে ছোটবেলা রিফিউজি ক্যাম্পে কাটিয়েছেন, তারপরে সে কিভাবে এত লম্বা জার্নি করেছেন। এই স্টোরিটি আজকের মূল উদ্দেশ্য। সাথেই থাকুন, আমরা এই স্টোরিটি ফেস বাই ফেস রিভিল করব। তা আমরা চলে শুরু করি যে কি বিষয়ের উপরে কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন, টপিকসটা কি সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। মূলত আমার টার্গেট হচ্ছে যে আমাদের প্রাউড হওয়ার যথেষ্ট কারণ আছে যে সে একজন মুসলিম সায়েন্টিস্ট এবং তার অ্যাচিভমেন্টটা শুরু, তার যে স্ট্রাগল পিরিয়ডটি সেটি আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে। তো তার ছোটবেলাটা শুরু হয়েছে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সে জন্ম হয়েছে তার গাজাতে, আজকে প্যালেস্টাইন যে গাজা, সেখানে একজন ছোট্ট ভিলেজে, একটা গ্রামে তার জন্ম হয়েছে। বড় হয়েছেন তিনি জর্ডানে একটি রিফিউজি ক্যাম্পে। 10 বছর কেটেছে রিফিউজি ক্যাম্পে। তার কোনো একাডেমিক পড়াশোনার সুযোগ ছিল না, সে ফর্মাল কোনো স্কুলে যেতে পারেনি। তো তার স্টোরি, তার ইন্টারভিউ থেকে সেগুলা আমরা জেনেছি যে তার স্ট্রাগলের স্টোরি। তো তার স্ট্রাগলটা এমন ছিল যে সে যখন 10 বছর বয়স তখন একদিন লাকিলি সে তার যে রিফিউজি ক্যাম্প আছে এর পাশে পাবলিক লাইব্রেরিতে তার যাওয়ার সুযোগ হয়। তো র্যান্ডমলি সে যে বই খুঁজতেছিল অথবা বই পড়তে চেয়েছে, সে র্যান্ডমলি একটা বই পিক করেছে। সেই বইটা ছিল যে লাকিলি সেটা হচ্ছে কেমিস্ট্রি বই, এবং যখন সে বইটি ওপেন করেছে সেখানে কেমিস্ট্রির বল এবং স্টিক ডায়াগ্রাম দিয়ে যে কেমিস্ট্রির মলিকুল প্রেজেন্ট করা হয়, খুবই ফেমাস। যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের তারা বুঝতে পারবে। সেই ছবিটি দেখে সে খুবই কিউরিয়াস হয়, তাকে সেটা খুব মোটিভেট করে। এটা ওয়ান অফ দ্য স্টোরি। তারপরে সে প্রায়ই পাবলিক লাইব্রেরিতে গিয়ে সেলফ এডুকেটর যেটাকে বলে, সেলফ লার্নার যেটাকে বলে, সেভাবে উনি কেমিস্ট্রি এবং সায়েন্স, ম্যাথ শিখা শুরু করেছেন। তার কোনো ফর্মাল এডুকেশন নেওয়ার সে সুযোগ পায়নি। তাহলে তার পরবর্তীতে তার বাবা তাকে খুবই মোটিভেট করে সে যেন ইউএসএ তে অথবা রাশিয়ার যেকোনো একটাতে যায়, কোনো একটা কান্ট্রিতে যায়, সে যেন মেডিসিন নিয়ে পড়াশোনা করে। কিন্তু ইমাজিন যে তার যে আর্লিয়ার স্ট্রাগল, রিফিউজি ক্যাম্পের যে স্ট্রাগলটা আমি বলতে চাচ্ছি, যে রিফিউজি ক্যাম্পে একটা ছোট্ট রুমের মধ্যে তাদের পুরো ফ্যামিলি এবং তার সিবলিংস ভাই বোন মিলে একটা ছোট্ট রুমের মধ্যে ছিল। এমনকি সেখানে তাদের এই রুমের মধ্যে গবাদি, তাদের যেই গৃহপালিত গবাদি পশু ছিল, সেই পশু একই রুমের মধ্যে বসবাস করত। তাদের ছিল না খাবার পানি, তাদের ছিল না মানে খাবার, তাদের ছিল না কোনো আগামীর কোনো পরিকল্পনা, কোনো স্বপ্ন। তারা মানে খুবই স্ট্রাগল এবং খুবই কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কেটেছে। তো এই যে এরকম একটা স্ট্রাগলের মধ্যে যে এত বড় একটা স্বপ্ন দেখতে পারা, প্রফেসর ওমর সে তার ইন্টারভিউতে এটা বলেছে যে তার বাবা হার্ডলি পড়তে জানতো এবং লিখতে জানতো। তো এরকম একটা ফ্যামিলি থেকে তার বাবা তাকে যে মোটিভেশন করেছে, অনেকগুলো কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে তার বাবা যে তাকে মোটিভেশন করেছে যে তোমাকে আইদার রাশিয়াতে যেতে হবে অথবা ইউএসএ তে যেতে হবে যেন তুমি শাইন করতে পারো, এক্সপ্লোর করতে পারো, পড়াশোনা করতে পারো এবং তুমি মেডিসিন নিয়ে পড়াশোনা করবে। এই মোটিভেশন, তার যে সাহস, তার যে কারেজ ওই সময়টা সে দিতে পেরেছে তার সন্তানকে, দ্যাট ইজ গ্রেট। তো যাই হোক, সেই স্টোরিটার পরে সে যেকোনোভাবে সে ডিসাইড করেছে ইউএসএ তে যাবে। অলরেডি তার ইউএসএ তে তার রিফিউজি হিসেবে তার ফ্যামিলি মেম্বার, তার আঙ্কেল ছিল এবং তার বড় আরেকজন ভাই ছিল। তো সে এন্ড আপ হয় নিউ ইয়র্কের একটি এরিয়াতে, যেখানে সে পরবর্তীতে ট্রাই করে কমিউনিটি স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো কমিউনিটি স্কুল তাকে অ্যাডমিশন দেয়নি, কারণ হচ্ছে তার যেহেতু কোনো ফর্মাল এডুকেশন নেই। কিন্তু তারা জেনারাস ছিল, এই কারণে একটা অপরচুনিটি তাকে দিয়েছে যে ঠিক আছে, তুমি ভলান্টিয়ার হিসেবে আমাদের স্কুলের, আমাদের কমিউনিটি কলেজের ক্লাসরুমে আসো, ক্লাসে অ্যাটেন্ড করো, আমরা দেখবো তোমার সায়েন্স, দেখবো তোমার ম্যাথ নলেজ কিরকম আছে। তার ইংরেজিও খুব দুর্বল ছিল। তো সে তার সেলফ মোটিভেটেড হয়ে সে ওই স্কুলে যখন অ্যাটেন্ড করা শুরু করেছে এবং তার যেই কন্ট্রিবিউশন সায়েন্স এবং ম্যাথে, তার যে এক্সিলেন্স, সেলফ লার্নার হিসেবে সেলফ মোটিভেটেড হয়ে যে সে কন্ট্রিবিউশন করেছে, তার টিচাররা এতে সে ইমপ্রেসড।
তার কন্ট্রিবিউশনে, তার এক্সপার্টিস, তার লার্নিং এ এবং তার আগ্রহ, তার মোটিভেশন সবকিছুতে তারা ইমপ্রেসড হয়েছে। তখন তাকে ফর্মালি অ্যাডমিশন দিয়েছে। তো সেখান থেকে সে হাই স্কুল ডিপ্লোমা, কলেজ যখন পাশ করেছে তখন সে ইউনিভার্সিটিতে যায়। তো এখানে আমি আরেকটা স্টোরি বলতে চাই। তার ইন্টারভিউ থেকে যেটা শোনা যায় যে সে যখন ইউএসএ তে ছিল সিরিয়াসলি স্ট্রাগল এর মধ্যে দিয়ে সে গিয়েছে এবং সেই স্ট্রাগলটা ছিল এরকম যে যখন সে ইউএসএ তে কমিউনিটি কলেজে অ্যাডমিশন হয়েছে, পড়াশোনা শুরু করেছে। একজন একটা রিটায়ার ফ্যামিলি, তাদের একটা স্পেয়ার রুম ছিল বাসায়। এই স্পেয়ার রুম, খালি রুম ছিল, পরিত্যক্ত রুমের মধ্যে তাকে থাকতে দিয়েছে। তারপরে সে কমিউনিটি কলেজের মধ্যে নিজে কিছু টিউটরিং করেছে, পড়াশোনা অন্য স্টুডেন্টদেরকে সহযোগিতা করেছে, লেকচার দিয়েছে। সেখান থেকে সে যে টাকা উপার্জন করেছে সেইটা দিয়ে সে সারভাইভ করেছে। তো এই ছিল তার স্টোরি। তারপরে সে ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে আন্ডারগ্রেড করেছে, তারপরে পিএইচডি করেছে। তারপরে সে নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আম এই ফ্যাকাল্টি হিসেবে, টিচার হিসেবে কাজ করেছে, রিসার্চ করেছে। সর্বশেষ ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া বার্কলে, ইউসিবি-তে সে ২০০৭ থেকে নিয়ে এ পর্যন্ত কেমিস্ট্রি যে বিশেষ এরিয়াতে রিসার্চ করেছে, যেটার জন্য সে আজকে নোবেল লরিয়েট। আমরা প্রাউড অফ প্যালেস্টাইন অরিজিন, একজন মুসলিম সায়েন্টিস্ট হিসেবে আমরা সত্যিই গর্বিত তার এই কন্ট্রিবিউশনে। তো সেই জায়গাটা একটু কথা বলি যে মূলত সে কেমিস্ট্রিতে কি কন্ট্রিবিউশন করেছে। তো এটাকে বলে হচ্ছে যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, যে একটা বিশেষ স্ট্রাকচার যেটা মেটাল এবং অর্গানিক ২ টা কম্পাউন্ডের মিশ্রণে তৈরি করা হয়েছে। নরমালি মেটাল এবং অর্গানিক সাবস্টেন্স টুগেদার তারা কেমিস্ট্রিতে ভালো নয়। তারা একজনের সাথে একজন কথা বলে না। তারা ২ মেরুর মানুষ। ২ মেরুতে তাদের অবস্থান। কিন্তু সে এটাকে ম্যানেজ করে এমন একটা স্ট্রাকচার তৈরি করেছে কেমিস্ট্রিতে, এটাকে বলে একটা নিউ কনসেপ্ট এবং মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এমওএফ বলে। তো এর মূলত অ্যাডভান্টেজটা হচ্ছে, আমি কেমিস্ট্রির জটিল জায়গায় যাব না। বুঝানোর জন্য কিছুটা মানে ফিলিং নেয়ার জন্য আমি বলব যে আমরা যখন দেখি যে হানিকম্ব, মধুর যে চাক আছে সেখানে আমরা দেখি হেক্সাগন, ছোট, ছোট ঘর আছে। তো এই ঘরগুলাতে অনেক ফাঁকা জায়গা যেখানে মধু মানে স্টোর করা থাকে। তো ইমাজিন করেন যে একটা হচ্ছে এই যে ওই ঘরগুলা থেকে মধু লিকুইড আকারে আমরা যদি লিকুইড হিসেবে বোতলে নেই, তাহলে এই মধুকে হ্যান্ডেল করা কি ধরনের চ্যালেঞ্জ হবে? আর যদি সেটা মধুর চাকের মধ্যে থাকে, ফাঁকা জায়গার মধ্যে, তাহলে এটা লিকুইড না, এটা একটা সলিড এর মতো থাকে। তো এই সলিড থেকে হ্যান্ডেল করা আমাদের জন্য মোর ইজিয়ার, মোর কমফোর্টেবল। তো এইজন্য যে সেই এমওএফ যেটাকে আমরা বলছি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এর মধ্যে প্রচুর ফাঁকা জায়গা আছে, স্পেস আছে। যেই স্পেসের মধ্যে বিশেষ করে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন, এগুলাকে স্টোর করার জন্য ইট ইস এ বিগ প্লেস, ইট ইস এ গ্রেট থিং। তো এই যদি এখানে যদি স্টোর করা যায় তাহলে গ্যাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নরমালি লোয়ার টেম্পারেচারে ক্যারি করতে হয়, স্টোর করতে হয়। কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে এই যে এমওএফ যদি হয় এবং এটা যে পোরাস যে এম্পটি জায়গা থাকে, এই মলিকুলার স্ট্রাকচারের কারণে এর মধ্যে গ্যাস প্রচুর পরিমাণে স্টোর করা যায় এবং এটা আ ট্রান্সপোর্ট করা যায়। এটার আরো ভাস্ট মেজরিটি কন্ট্রিবিউশন রয়েছে। আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন এটার আছে বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে as well as sustainability র ক্ষেত্রে। বাট আমার যে ফোকাসটা ছিল, এগেইন আবার রিইটারেট করব, আবারও বলব যে একজন নোবেল লরিয়েট, সে তার শুরুটা ছিল জীবনের রিফিউজি ক্যাম্পে। তার যেখানে পড়ার, থাকার, খাওয়ার কোনো বন্দোবস্ত ওইভাবে সিউর করে ছিল না। তাহলে সে একজন নোবেল বিজয়ী হয়েছে। কি ছিল বিহাইন্ড ইট? বিহাইন্ড এটাই ছিল যে তার মোটিভেশন। বিহাইন্ড এটাই ছিল তার স্যাক্রিফাইস। বিহাইন্ড এটাই ছিল তার ফোকাস। বিহাইন্ড এটাই ছিল তার স্বপ্ন দেখার যে শক্তি, যে না সে সেটা করতে পেরেছে। তার বাবার যে স্বপ্ন, তার যে স্বপ্ন, এই স্বপ্ন দেখতে পারা, এটা গ্রেট থিং। তো এটাও আমরা এরকম বলি যে মানুষ যেরকম নিয়ত করে, তার যে ইনটেনশন থাকে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দান করে। তো এই স্বপ্নটা ইনটেনশনের মতোই। তো আমরা যদি আল্লাহর উপর ট্রাস্ট করি, এই স্বপ্ন দেখা শুরু করি, তাহলে ইটস পসিবল। ইটস মি, আপনি, আমরা সবাই, উই ক্যান ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।